আমার পরে এই সভার প্রধান বক্তা কমরেড আবাস রায়চৌধুরী বলবেন, আমাদের পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য। আমার দু তিনটে কথা বলা শুধু। এক হলো, মাস দুয়েক, এটা যেহেতু আমাদের কমরেডদের সভা, মাস দুয়েক আছে। এক হলো যে এই 2 মাস ধরে শুরুতেই একটা প্রচন্ড 4-6 মেরে তারপরে ক্লান্ত হয়ে গেলেও হবে না, আবার 2 মাস বাকি তো অনেকটা সময় আছে ভেবে এখন বসলেও হবে না। আমাদের সবাইকে আমাদের একটা নির্দিষ্ট পেস ধীরে 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 গতি বাড়িয়ে মানুষের কাছে যাওয়া, সেই কাজ ইত্যাদি করে রাখতে হবে। প্রচার, পোস্টার, ফ্লেক্স, দেওয়াল লেখা ইত্যাদি ইত্যাদির কাজ যা যতটা যেরকম, আমি যা বুঝেছি ওরা শেষমেশ মূল 2-3টে কথা এসে হাজির হবে। বিজেপির প্রার্থী আজকে আমাকে মিডিয়া ধরেছিল, তিনি কোথাও একটা বলেছেন যে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হবে, বিজেপি জিতবে, তাই সিপিএম কে ভোট দিয়ে ভোট নষ্ট করবেন না। আমি এটা কমরেডদের শোনা তাই বলছি, যা হয় তখন ধরেছে। তারপর আমি সব অঙ্কটঙ্ক করে ওদেরকে বললাম যে দেখেন, এই হাতের তালুতে চুল গজাতে পারে, সূর্য পশ্চিম দিকে উঠতে পারে, কিন্তু যাদবপুরে বিজেপির জেতার কোনো চান্স নেই। ফলত যদি তৃণমূলের উপর রাগ থাকে, কারণ মনে হলো তৃণমূল ভালো, সে তো হলো, এমনকি যাদের উপর তৃণমূল খুব ভরসা করে বিশ্বাস করে থাকে, আমরা তো মানুষ হিসেবে দেখতাম তৃণমূল আসার পর ওইটা হিন্দু, ওইটা মুসলমান, ওইটা মতুয়া, এইটা মহিলা, ওইটা পুরুষ, এইভাবে দেখানো শুরু হলো। সেগুলো সব ঘেটে ঘুটে যাচ্ছে সন্দেশখালী ইত্যাদির পর। কিন্তু যাই হোক, তাও কিছু মানুষ থাকতে পারেন তৃণমূলকে ভোট দেবে। তৃণমূলকে তাড়াতে চান এই সংখ্যক মানুষ এখন সমাজে বেশি, তৃণমূলের উপর বিরক্ত এই মানুষ এখন সমাজে বেশি। কোচবিহার থেকে কাকদ্বীপ এই মানুষ সমাজে এখন বেশি, যে তৃণমূলকে পছন্দ করছেন না। তাহলে যাদবপুরে বিজেপির জেতার কোনো চান্স নেই, একদম ধরে ধরে বলে দিতে পারি। যাদবপুর জিতবে না, টালিগঞ্জ জিতবে না, সোনারপুর, দুটো সোনারপুর মিলিয়ে ভোট পেতে পারে, জেতার প্রশ্নই নেই। দুটো বারুইপুর মিলিয়ে অল্প ভোট পেতে পারে, জেতার প্রশ্নই নেই। আর ভাঙড় তো সিলেবাসের বাইরে বিজেপির। তাহলে তৃণমূলকে তাড়াতে যাদবপুরে ভোট দিতে হবে লাল ঝান্ডাকে। 101, 102, 110 এরকম কিছু ফিসফিস করার লোক জন্মেছে গত কয়েক বছরে, যারা এসে বলছে ছোট ফুলকে তাড়াতে বড় ফুল। ন্যাচারালি অন্য পক্ষেরও তখন এই পোলারাইজেশনের সুবিধা হয়ে যায়। তৃণমূল বেছে বুঝে এমন লোক খুঁজে পেয়েছে যার কাণ্ড কারখানা দেখিয়ে বিজেপি পোলারাইজ করতে পারবে খানিকটা, আর তাতে পাল্টা পোলারাইজেশন করতে তৃণমূলেরও সুবিধে। ও হিন্দুকে ভোট দিচ্ছে, তুমি তাহলে আমাকে ভোট দাও, মুসলমানকে গিয়ে বলবে তাহলে তুমি আমাকে ভোট দাও। আপনাদের কাছে আপনারা যারা দেখেন, কাউকে একটা প্রার্থী করতে হয়, পার্টি করেছে কারোর একটা, কিন্তু এ কথা ঠিক, এবং এ কথা মানে আমি অন্তর থেকে বিশ্বাস করি যে আসলে আমাদের পার্টির প্রার্থী এখানে উপস্থিত প্রত্যেকে, যারা বুথে যাবেন, যারা পাড়ায় যাবেন, যারা অফিসে, ট্রামে, বাসে, টিউশনের আড্ডায়, কলেজের গেটের আড্ডায়, চায়ের দোকানে, আমাদের পার্টির কথা, বাম রাজনীতির, বাম ভাবাদর্শের কথা যারা বলবেন, তারা প্রত্যেকেই তো সিপিআইএম কে ভোট দাও তো বলবেন, সৃজনকে ভোট দাও তো বলবো না আমরা। লাগলে দু একবার কথাটা ভেসে বলতে পারি, কিন্তু সৃজনকে ভোট দাও কথাটা তো আলটিমেটলি ট্রান্সলেটেড টু সিপিআইএম কে ভোট দাও। তাহলে সিপিআইএম এর ভোট প্রার্থী আমরা যারা মানুষের কাছে যাব, ইনক্লুডিং আমি, এই কথাটা প্রথম বলতে হবে। এই কথাটা প্রথম বলার যে তৃণমূলকে যদি তাড়াতে হয় তাহলে যাদবপুরে বামপন্থীদের ভোট দেওয়া ছাড়া অন্য কোনো অপশন নেই। 2 নম্বর কথা, এবার তৃণমূলের অ্যাঙ্গেল থেকে কতগুলো কথা আসবে।
ওদের ইচ্ছে, ওদের মনে প্রাণে ইচ্ছে এই ভোটটাকে একটু যদি হিন্দু মুসলমান করিয়ে দেওয়া যায়, ওদের মনে প্রাণে ইচ্ছে এই ভোটটাকে যদি একটু কায়দা কানুন করে কোন রকম কোন একটা বিজেপি বনাম আমরা এই পোলারাইজেশন করিয়ে দেওয়া যায়, জাত হোক, ধর্ম হোক, ভাষা হোক, কিছু না কিছু করে। আপনারা দেখেছেন নেতাজি নগরে আসলে সুভাষ গ্রামে একটি ছেলে সুইসাইড করেছে। নেতাজি নগরে তার মরদেহ এনে তার একটা থাকার জায়গা সব মিলিয়ে আতঙ্কে সুইসাইড করেছে বলে শোনা গেল। তৃণমূলের নেতারা চটজলদি চলে এলেন হইচই সব করতে। তো যাই হোক, ঘটনাচক্রে খবর পেয়ে আমিও গেছি। এইটা তো প্রশ্ন করতে হবে যে আচ্ছা তুমি এখন সিএএ আতঙ্ক, আমি যদি বুঝি যে আমার যাদবপুরের একটি ছেলে সিএএ নিয়ে আতঙ্কে দুশ্চিন্তা করতে 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 আত্মহত্যা করলো, তুমি সেখানে গিয়ে মমতা ব্যানার্জি জিন্দাবাদ করতে চলে এসেছো, খুব ভালো কথা। কিন্তু যেদিন পার্লামেন্টে সিএএ এর বিরুদ্ধে ভোট দেওয়ার কথা ছিল, যেদিন 10ই ডিসেম্বর 2019 যেদিন সিএএ লাগু হচ্ছিল পার্লামেন্টে, সেদিন তুমি তৃণমূল তোমার যাদবপুরের এমপি মিমি চক্রবর্তী পার্লামেন্টে ছিলেন না কেন? প্রশ্ন করতে হবে। আমি এই কথাগুলো প্রসঙ্গের অবতারণা করছি এই কারণে, কারণ এটা সতর্ক থাকবেন। আগামী 2 মাস কোনো একটা ছোট ইস্যুকে বড় করে এই পোলারাইজেশন করানোর চেষ্টা তৃণমূল বিজেপি করবে, বাংলা জুড়ে করবে, যাদবপুরের ক্ষেত্রেও করতে পারে। আমাদের নিজেদের কথায় ওদেরকে টেনে আনতে হবে, ওদের কথার পিছন পিছন বেশি ছুটে লাগবে। আমাদের নিজস্ব ইস্যু, রুজি রুটির ইস্যু, অন্ন বস্ত্র বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের কতগুলো ইস্যু, পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম, এই ইলেকটোরাল বন্ড ঘিরে যা হয়েছে। কেউ কেউ জিজ্ঞাসা করছেন, কমরেডরাও জিজ্ঞাসা করছেন যাচ্ছে ইলেকটোরাল বন্ডটা তো কঠিন ব্যাপার, এটাকে সহজ করে কি বলা যায়? পরিষ্কার বলুন, বড় লোকদের কাছে তোলাবাজি, ঘুষ। আমাদেরকে ব্যঙ্গ করতো না কৌটো নাড়ানো পার্টি বলে? আমরা অন্তত রিক্সা চালক, ছোট দোকানদার, সাধারণ মানুষ তার কাছে গিয়ে কৌটো নাড়াই, আর এরা কৌটো নাড়িয়েছে আদানি আম্বানির কাছে। এই তো ফারাক, এই কৌটো সবাই নাড়ায়, এবং যা কৌটো নাড়িয়ে যা জুটিয়েছে, একটা ওষুধ কোম্পানির একটা পার্টিকুলার ওষুধ দিনের পর দিন, বছরের পর বছর বাতিল হয়ে যাচ্ছে, বাজে ওষুধ, ভেজাল ওষুধ বলে। তারপরে ইলেকটোরাল বন্ডে বিজেপিকে টাকা দিয়ে দিল, তারপরের দিন সেই ওষুধের লাইসেন্স নিয়ে বেরিয়ে বাজারে, আমি আপনি আমাদের মধ্যে অনেক লোক আছে সেই ওষুধ খেয়েছি। এরকম একটা না, 6টা 7টা 8টা কোম্পানি আছে। ওষুধের দাম বেড়েছে কিরকম, সেই বাড়তি টাকা চলে গেল আমার আপনার পেটে লাথি মেরে, পকেট কেটে টাকা দিয়ে সেই টাকা চলে গেল ইলেকটোরাল বন্ডে তৃণমূল বা বিজেপির কাছে। আমরা যারা কলকাতা, এই চত্বরে কলকাতা শহরে বসবাস করি, সিইএসসি কে, গোয়েঙ্কার কোম্পানিকে টাকা, বাড়তি বিদ্যুতের আমাদের দাম বেড়েছে, আমাদের বাড়তি টাকা দিতে হয়। সেই বাড়তি টাকা কোথায় চলে গেল? তৃণমূল বা বিজেপির ইলেকটোরাল বন্ডে, তাদের ইলেকশন ফান্ডে চলে গেল, নাম না জানি। সেলিম দা, একটা আমাদের পার্টির রাজ্য সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম, খুব সুন্দর করে বলেছে, বলছে যে নেতাজি বলেছিল তোমরা আমাকে রক্ত দাও, আমি স্বাধীনতা দেব। এদের হচ্ছে ইলেকটোরাল বন্ডের বেসিক গল্প হচ্ছে তুম হামকো চান্দা দো, হাম তুমকো ধান্দা দেঙ্গে। এখন একমাত্র পার্টি বা ইলেকটোরাল বন্ডের গল্পটায় দুটো মজা আছে, মজার তথ্য আছে। একটা তথ্য খুব স্বাভাবিক, দুটোই খুব স্বাভাবিক তথ্য। একমাত্র পার্টি যারা এই কর্পোরেট বড় লোকদের থেকে 1 পয়সা 9 পয়সা চাঁদা নেয়নি, সেই পার্টিটার নাম সিপিআইএম। এটা অস্বাভাবিক হওয়ার কোনো ব্যাপার না। সিপিআইএম গরিবের পার্টি, শ্রমিক শ্রেণীর পার্টি, কৃষকের পার্টি, ক্ষেত মজুরের পার্টি। সে পার্টি আদানি আম্বানির চাঁদায় চলবে না, জাল ওষুধ কোম্পানির লাইসেন্স বের করানো চাঁদায় চলবে না, স্বাভাবিক। ওই জন্য কোর্টে গিয়ে তারপর কতদিন এসবিআই যখন কিছুতেই প্রকাশ করছে না, আবার সীতারাম ইয়েচুরি মামলা করিয়ে এখন জামা কাপড় খুলিয়ে এখন আসল টাকার গল্প বের করানো হচ্ছে। হিরোইক স্ট্রাগল করেছে সিপিআইএম, এই কারণে সাংসদ সংখ্যা, এমপি সংখ্যা, রাজ্য সরকার কটা, সেগুলো যদি কমও হয়ে যায়, সিপিআইএম কে এত বড় ভয় ওদের এই কারণে। আর দ্বিতীয় মজাটা হচ্ছে, আমাদের দেশে দুটো সব থেকে বড় পার্টি আমরা বুঝি, বিজেপি আর কংগ্রেস।
তার টাকা পয়সার গোলমাল এইসব যদিও হয়, কিছু অভিযোগ টভিযোগ হয়, তাতেও দেখা যাচ্ছে যে বিজেপি হওয়ার কথা, তারপরে বিজেপি 1 নম্বরে থাকলেও বিরাট বিশ্বকাপ খেলা ডাকাত, রঘু ডাকাতের পার্টি। 2 নম্বর একটা কংগ্রেস থাকবে, এইসবে স্বাভাবিক, লোকের ধরে। দেখা যাচ্ছে কংগ্রেস 3 নম্বরে ইলেকটোরাল বন্ডে টাকা দেয়, আর 2 নম্বরে একটা রাজ্যের আঞ্চলিক দল, সেই দলটির নাম তৃণমূল কংগ্রেস, বিজেপির পরে 2 নম্বর ইলেকটোরাল বন্ডে চালায়, টাকা মেরেছে, ছেড়েছে। এই যে ছেলেমেয়েরা সব লটারি, এই লটারির টাকা সব ওখানে গিয়ে ঢুকেছে। ভোটের দিন 2015 বলুন, 2022 বলুন, ভোটের দিন 101, 102 বা 110-এ কোথাও কোনো বুথ জ্যাম করার চেষ্টা হয়েছে, যে গুন্ডা মস্তান এসে ভোট লুট করিয়েছে। আমি আপনি ভেবেছি আরে এরা কি করে এত গুন্ডা মস্তান জোটাতে পারছে, বাইরে থেকে নিয়ে আসতে পারছে, এদের মদ মাংসের টাকা কোত্থেকে আসছে। এখন আস্তে আস্তে পরিষ্কার বোঝা যাচ্ছে যে আমাকে আপনাকে জাল ওষুধ খাইয়ে, আমার আপনার ফ্যান লাইটের চালানোর বিদ্যুতের দাম বাড়িয়ে, সেখান থেকে টাকা মেরে ভায়া গোয়েঙ্কার কোম্পানি এই গুন্ডা মস্তানদের পেটে দিয়ে, মদ মাংসের টাকা দিয়ে, এদেরকে দিয়ে আমার আপনারই ভোট লুট করানো হয়েছে। এটা আমাদের ইস্যু নির্দিষ্ট। ওদের চেষ্টা থাকবে এই সবের মধ্যে না ঢুকে অন্য কথায় চলে যাওয়ার, এবং সেই চেষ্টা বিজেপি তৃণমূল কনস্ট্যান্টলি করে চলেছে। আমার আপনাদের কাছে আবেদন, আমাদের পার্টি সিপিআইএম এর ভোট প্রার্থী যারা আপনারা, মানুষের কাছে আমরা যখন যাব তখন আমাদের ইস্যুর বাইরে বেশি বেরোলে চলবে না, ওদেরকে দৌড় করাতে হবে। তৃণমূল বিজেপি পথসভা করে বলুক কেন 100 দিনের কাজটা গন্ডগোল হয়ে গেল। সরকারে ছিল কংগ্রেস, বামফ্রন্ট, বাইরে থেকে জোর জবরদস্তি করে তুমি 365 দিন কাজ দিতে পারছো না, আচ্ছা 100 দিন অন্তত দাও। সেই প্রকল্প বিজেপি এসে লাটে তুলে দিল, টাকা বন্ধ করে দিল। বিজেপি অজুহাত পেল কেন? কারণ তৃণমূল জব কার্ডে টাকা চুরি করে। ওদেরকে জবাব দিতে হবে। পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম কোন জায়গায় গিয়েছে, কেন বেড়েছে? এখন তুমি ভোটের আগে কায়দা কানুন করে তুমি কুম্ভীর রাষ্ট্র ফেলে লোক দেখানোর মতো তুমি একটা দুটো কমাচ্ছ, কিন্তু আদতে ওদেরকে প্রশ্ন করতে হবে যে কেন আমাদের স্কুলগুলো সব লাটে উঠে যাচ্ছে, বিশেষত কর্পোরেশন স্কুলগুলো শহরের মধ্যে। গরিব ঘরের ছেলে মেয়েদের পড়তে যাওয়ার জন্য মিড ডে মিলে কেন জোর চুরি, কেন টিচার ঠিক মতো পাওয়া যাচ্ছে না, কেন শিক্ষকরা সব ধর্মতলায় বসে আছেন? মানুষের রুটি রুজির ইস্যুতে, পেনশনের ইস্যু হতে পারে, মেডিকেল ইন্স্যুরেন্সের প্রিমিয়াম কিভাবে বাড়ছে, বয়স্ক মানুষ যারা আছেন আজ কেওয়াইসি এখানে, কাল আধারের সাথে ওই লিঙ্ক করো, সেইটার সাথে তমুক লিঙ্ক করো, তার সাথে তমুক লিঙ্ক করো, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে কেটে যাচ্ছে। কেন এই ভোগান্তি পোহাবে? দুটো সরকার যদি আমাকে দিয়েই সব কাজ করাবে তা আমি ভোট দিয়েছি কেন ওকে? এই প্রশ্নগুলোতে ওদেরকে নিয়ে আসা। আমি নিশ্চিত এই প্রশ্নে রুজি রুটির ময়দানে নিয়ে এলে তৃণমূল বিজেপি বলে বলে আমাদের কমরেডদের কাছে 10 গোল খাবে, যে কারণে ওরা এই ময়দানে আসতে চায়। ওই কদিন আগে ইনসাফ যাত্রা হলো, ডিওয়াইএফআই খুব সুন্দর করে ওরা বলেছে যে ভুল এজেন্ডা নয়, মূল এজেন্ডায় আসি চলো। রাজনীতিবিদদের যা কাজ হওয়া উচিত, রাজনীতিবিদের কাজ তো গরুর দুধে সোনা খোঁজা উচিত না, রাজনীতিবিদের কাজ পার্লামেন্টে কম, টিকটকে বেশি থাকা উচিত না। তাহলে রাজনীতিবিদের কাজ, সাংসদের কাজ, যে প্রশ্নগুলো আমরা তুলে ধরতে পারি গণতন্ত্রের কথার সাথে রিলেট করিয়ে, গণতন্ত্রের প্রশ্নের সাথে রিলেট করিয়ে সেগুলো করা। এর পরের দিকে গিয়ে আস্তে আস্তে এবার তৃণমূল বলতে শুরু করবে যে আমাদেরকে ভোট না দিলে অমুক প্রকল্প থেকে নাম কেটে দেবে, গরিব মানুষকে গিয়ে বলবে, তাই তো? প্রথমত এটা 24 সাল, 2 বছর পর 26 সাল বিধানসভা ভোট, ওকে জিততে হবে। মানে একেবারে ছাগল না হলে কেউ নাম কাটার সাহস পাবে না তৃণমূল। কারণ যদি একেবারে বলদ হয় তাহলে নাম কাটবে এবং 26 সালে নিজের গর্ত নিজে খোঁড়া বন্দোবস্ত করবে। তৃণমূলের লোকেরা যদি এটা বলছে কোথাও শোনেন, ওদের চোখে চোখ রেখে বলুন যে এখন নাম কাটছিস তো, আমি কিন্তু 2 বছর পরে কিন্তু খেয়াল থাকে যেন, পরিষ্কার বলতে হবে। আর তারপরেও যদি কোথাও গিয়ে কোনো তালগোল পাকাতে যায়
আমি একটু সাহস করে আরো বড় কথা বলে দিচ্ছি, পরিষ্কার কনফিডেন্স নিয়ে গিয়ে বলুন যে তৃণমূল যদি তোমার নাম কেটে দেয়, একটা এমপি 25 কোটি টাকা পায়, সিপিএম এর এমপি এলে তোমার যা কাটা হয়ে গেল সেইটা সিপিএম এর এমপি তোমায় দিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। কিন্তু ভোটটা করতে হবে। এই চত্বর আমাদের নির্দিষ্ট বিরাট ইতিহাসের জায়গা, উদ্বাস্তু আন্দোলন, তার লড়াই, একটার পর একটা কলোনি। কারা ছিল লাল ঝান্ডা ছাড়া? যখন ওপার থেকে দেশভাগের যন্ত্রণা বুকে নিয়ে আসা, আমার পরিবারটা 47-এর আগে পরে আসা, এরকম 50-এর দশক 60-এর দশকে বিভিন্ন পরিবার আসা, সমস্ত অঞ্চল, রাস্তাঘাট, বাড়ি বসানো, জমি দেওয়া, কারা করেছে? লাল ঝান্ডা ছাড়া কারা ছিল? আজকে এসে যারা লাল ঝান্ডাকে, এবং এটা তৃণমূলও জানে, এই কারণে দেখবেন আপনাদের এই চত্বরে বিশেষত, আমি তো প্রায়ই দেখি, দেখবেন যতগুলো হোর্ডিং লাগিয়েছে সবুজের থেকে লাল রং ব্যবহার করেছে বেশি। খেয়াল করেছেন? হ্যাঁ, যাদবপুর এতটাই লাল যে বিপক্ষ প্রার্থীকেও নিজের বিজ্ঞাপন দিতে গেলে পিছনে লাল রং ব্যবহার করতে হয়, হোর্ডিং এ সবুজ ব্যবহার করার সাহস পায় না। তাহলে কনফিডেন্স নিয়ে আমাদের যাওয়া। লোকসভা ভোট, অন্য আর 5টা যা মেশিনারি থাকবে তো থাকবে, কিন্তু কেবল ওর উপরে দাঁড়িয়ে ভরসা করে লাভ নেই। আমাদের ভোট আমাদের করা থাকবে, আমরা থাকবো, আমাদের পার্টি থাকবে, আমি নিজে থাকবো, আমরা সব থাকবো, কোনো অসুবিধা নেই। আমাদের পুরনো অঞ্চল লড়াই করে পাওয়া, সেই যখন এইসব হচ্ছে তখন সেই ইস্ট বেঙ্গল মোহনবাগান ম্যাচে দেখেছেন না, বড় হোর্ডিং ছিল, রক্ত দিয়ে কেনা মাটি, কাগজ দিয়ে নয়। তা কাদের জন্য বলে? এইসব অঞ্চল তো রক্ত দিয়ে কেনা মাটি, আমাদের পাওয়া মাটি, অর্জন করা। এই জায়গা বিজেপির তো প্রশ্নই নেই। তৃণমূলকে পরাস্ত করার জন্য, উচিত শিক্ষা দেওয়ার জন্য, পৌরসভায় যা করেছে, প্রত্যেক দিন যে দখলদারি করে, তার উল্টো দিকে দাঁড়িয়ে শিক্ষা দেওয়ার জন্য আমাদের লড়াই করতে হবে। ওদের চুরি, ওদের তোলাবাজি, ওদের ডাকাতি, ওদের দুর্নীতি, মানুষ স্থিতিবিরক্ত, আমি ওগুলো নিয়ে বললাম না। বিকল্প কথা, আমরা যা চাইছি, আমার আগে কমরেড চন্দনা ঘোষ দস্তিদার বলছিলেন 15 বছর 3টে টার্ম জেতা এমপি রিপিট করাতে পারেনি তৃণমূল। কনফিডেন্সের অভাব আছে। আমাদের কমরেডরা দায়িত্বশীল, সক্রিয়, যাদবপুরকে সব থেকে বেশি ভালো চেনে যে পার্টি। আমাকে ওই যা এইসব কথার মধ্যে মিডিয়ার লোকে জিজ্ঞাসা করলো, জিতলে যাদবপুরের জন্য কি করবে, যাদবপুরের জন্য কি করেছে বামপন্থীরা, এই মালিনী ভট্টাচার্য, সুজন চক্রবর্তী, এইসব কথা হচ্ছিল। তখন আমি ওকে বললাম যে শোনো, তুমি যেখানে দাঁড়িয়ে আছো, আমি ওপরের আকাশটার দায়িত্ব নিতে পারবো না। আকাশ সে তো আদি অনন্ত চিরন্তন, কিন্তু আকাশটা বাদ দিয়ে এই নিচের রাস্তাটা, এবং তোমার চোখ সামনে যত দূর যায়, পেছনে যত দূর যায়, ডান দিকে যত দূর যায়, বাঁ দিকে যত দূর যায়, যা দেখতে পাচ্ছ যাদবপুরে সব সিপিএম এর করা, যা দেখতে পাচ্ছ সব বাপার। ফলত এই যাদবপুরকে আমাদের থেকে ভালো কেউ চেনে না। যাদবপুর পথ দেখা, যাদবপুর জবাব দিক, লাল ঝান্ডা আবার উড়ুক, এবং যাদবপুর লোকসভায়, যাদবপুর বিধানসভায় লাল ঝান্ডা ওড়ার কাজ 101, 102, 110-এ লাল ঝান্ডাকে আরো উঁচুতে না উড়িয়ে সম্ভব নয়। আপনারা প্রত্যেকে সেই কাজ করবেন। আগামী 2 মাস আমাদের সবার দেখা হবে, প্রত্যেক দিন লড়াইয়ের ময়দানে থাকবো। এই কথা বলে আপনাদের নমস্কার জানিয়ে আমার কথা শেষ করছি। লাল।